খামেনিকে কেন্দ্র করে ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের। হত্যার শিকার হলে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। অভিযানে মার্কিনীদের হতাহতের ঝুঁকি নিয়ে সতর্কতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর, কিয়েভ সহ বিভিন্ন স্থানে শতাধিক রুশ ড্রোন হামলায় নিহত 4। লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ পুতিন, দাবি জেলেনস্কির। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট তুর্কি নাগরিকদের ইরাক থেকে সরিয়ে নিতে রাজি আঙ্কারা। অন্য দেশের সঙ্গেও চলছে আলোচনা, জানালো বাগদাদ। সিরিয়া ছাড়ছে মার্কিন বাহিনী। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ার ইসরায়েলের। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা তেল আবিবের। 5 ফিলিস্তিনি মিডিয়া নিষিদ্ধ। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরানে হামলা বা গুপ্ত হত্যায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব নেয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের সামনে যুদ্ধের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তার আশঙ্কা, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হলে মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি বাড়বে। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার দ্রুত ফুরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতিকে দান্তের ইনফার্নোর সঙ্গে তুলনা করে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডিস বলেছেন এর কেন্দ্রবিন্দুতে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেবেন সে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হামলা বা গুপ্ত হত্যায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি অক্ষম বা নিহত হন, তাহলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্রে রেখে বহুস্তর উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনি 4 ধাপের বিকল্প তালিকা নির্ধারণ করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদেরও নিজ নিজ উত্তরসূরি ঠিক করতে বলেছেন, যাতে শাসন ব্যবস্থা টিকে থাকে। একই সময় যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে মাত্র 21% মার্কিন ইরানে হামলার পক্ষে, বাকি 49% এর বিপক্ষে। এমনকি তেহরানের হুঁশিয়ারিও স্পষ্ট, যে কোনো মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং এর জবাব তীব্র ও কঠোর হবে। জেনেভায় বৃহস্পতিবার আবারও বসছে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগের বৈঠক থেকে উৎসাহমূলক ইঙ্গিত মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি দেশের গর্ব ও মর্যাদা। এনপিটি চুক্তির আওতায় শান্তিপূর্ণ সমৃদ্ধির অধিকার আছে তেহরানের। মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার পর দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 77 জনে দাঁড়িয়েছে। জালিস্কো সহ একাধিক প্রদেশে দলটির সদস্যদের হামলায় নিরাপত্তা বাহিনীর বড় ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা। এদিকে মাদক পাচার রোধে দেশটিকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মেক্সিকোর বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন এল মেনচো, যার আসল নাম নেমেসিও ওয়েসগুয়েরা সার্ভান্তেস। তিনি কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্রের প্রধান ছিলেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ট্রেভিলা জানান, তার এক প্রেমিকাকে অনুসরণ করে তাপালপায় আস্তানা শনাক্ত করা হয়। এল মেনচোর মৃত্যুর পর দেশ জুড়ে তাণ্ডব চালায় তার বাহিনী। সড়কে 250-র বেশি অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এবং বিভিন্ন শহরে হামলার ঘটনা ঘটে। শুধু জালিস্কোতেই 6টি আলাদা হামলায় ন্যাশনাল গার্ডের বহু সদস্য নিহত হন। জালিস্কোতে বেশ কয়েকজন মাদক পাচারকারী চক্রের সদস্য নিহত হয়েছেন। পাশের মিচকোয়ান প্রদেশে নিহত হন আরও কয়েকজন। এছাড়া একজন কারারক্ষী ও প্রসিকিউটর দপ্তরের এক কর্মকর্তা প্রাণ হারান। এক স্থানে সেনারা মাদক পাচার চক্রের আরেক শীর্ষ সদস্যকে হত্যা করে, যিনি সেনা হত্যার জন্য $1000 পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিলেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সোমবারের মধ্যে 20টি প্রদেশে তৈরি হওয়া সব অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে। তবে সহিংসতায় আটকে পড়া পর্যটকরা এখনও নিজ নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রী বেজালেল। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা দিয়েছে তেল আবিব। এর মধ্যে উপত্যকাটির দক্ষিণে যুদ্ধবিরতির লাইন অতিক্রম করায় এক ফিলিস্তিনিকে হত্যার দাবি করেছে আইডিএফ। গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরে নাবলুসের একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দখলদার ইসরায়েলিরা।
দক্ষিণ গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। তাঁবুর সারির মাঝে খেজুর, গরম খাবার ও মিষ্টান্নে রোজা ভাঙে শিশুরা। আয়োজকরা জানান, যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা এটি সংহতির ছোট্ট শক্তিশালী একটি বার্তা। জর্ডানের সহায়তায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো খাবার ও মানসিক সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণে যুদ্ধবিরতি লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা এক ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এমন ঘটনায় বেশ কয়েকজন নিহতের কথা জানিয়েছে তারা। এছাড়া চিকিৎসার অনুমতি না পেয়ে গাজায় 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রাফা ক্রসিং বন্ধ থাকার পর থেকে চিকিৎসার অপেক্ষায় মারা গেছে 1000-এর বেশি রোগী। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখল করবে সেনাবাহিনী। একই দিনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা দিয়েছে তেল আবিব। আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দখলকৃত ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন শান্তির সম্ভাবনাকে হুমকিতে ফেলছে। পশ্চিম তীরের নাবলুসের কাছে আবু বকর আল সিদ্দিক মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। দেয়ালে রিভেন্স ও প্রাইস ট্যাগ লেখা গ্রাফিতিও পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী তদন্তের কথা জানিয়েছে, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে বর্ণবাদী উস্কানির ফল বলে আখ্যা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4র্থ বার্ষিকীর রাতে কিয়েভ সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডিশা, জাপোরিজিয়া, লভিভ, কিয়েভে অন্তত 4 জনের প্রাণ গেছে। চলমান যুদ্ধে নিজের লক্ষ্যে পৌঁছাতে পুতিন ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউতে নতুন ঋণ ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে হাঙ্গেরির আপত্তিতে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত হন কয়েকজন। গভর্নর ওলেকিপার জানান, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে ড্রোন। ক্ষতিগ্রস্ত হয় গুদাম, প্রশাসনিক ভবন ও যানবাহন। জাপোরিজিয়ায় 750-টির বেশি হামলার মধ্যে প্রাণ যায় আরও কয়েকজনের। খার্কিভ ও কিয়েভেও ক্ষেপণাস্ত্র ও ড্রোনে হতাহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলেছে। ইউক্রেন দাবি করেছে, রাতভর শতাধিক রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার দাবি, তারা 1.5 শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জ্বালানি খাতের পাশাপাশি আবাসিক ভবন ও রেললাইনও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কিয়েভের জন্য 90 বিলিয়ন ইউরোর ঋণ ও রাশিয়ার বিরুদ্ধে 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা চলছে। তবে হাঙ্গেরি জানায়, দ্রুজবা পাইপলাইনে রুশ তেল সরবরাহ পুনরায় চালু না হলে তারা ঋণ আটকে দেবে। জার্মানি, পোল্যান্ড ও এস্তোনিয়া হাঙ্গেরির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এর মধ্যেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, পুতিনের কৌশল ইউক্রেন আগে ভেঙে পড়বে। তবে তার দাবি, তারা ক্লান্ত হলেও এখনো ভেঙে পড়েননি। কুলেবা মনে করেন, যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদই হবে ইউক্রেনের কৌশলগত বিজয়। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে তেহরিকি তালেবান পাকিস্তান, টিটিপি ও খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটের 7টি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এদিকে তালেবান সরকার এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। ইরাকে আশ্রয় নেওয়া আইএসের সঙ্গে সংশ্লিষ্ট তুর্কি নাগরিকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে আঙ্কারা। অন্য দেশের সঙ্গেও নাগরিক প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। তাদের ফিরিয়ে নিয়ে নিজ দেশে বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে হাজারো আইএস সন্দেহভাজনকে ইরাকে স্থানান্তর করা হয় মার্কিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে। কুর্দি বাহিনীর শিবির ও কারাগারগুলো বন্ধ করে দিলে এই বন্দীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। প্রায় 1 দশক ধরে এসব ক্যাম্পে আটকে ছিল আইএস সংশ্লিষ্ট যোদ্ধা, নারী ও শিশুরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাগদাদ বন্দীদের গ্রহণ করে। সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানান, তুরস্ক তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। ওয়াশিংটনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে তিনি জানান, অন্যান্য দেশের সঙ্গেও নাগরিক প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী। 2014 থেকে 2017 সাল পর্যন্ত স্বঘোষিত খেলাফত প্রতিষ্ঠা করে বিশাল ভূখণ্ড দখলে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়া ও ইরাক জুড়ে লাখো মানুষের ওপর শাসন চালায় তারা এবং বিশ্বের বিভিন্ন দেশ
থেকে যোদ্ধা সংগ্রহ করতে থাকে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও আঞ্চলিক সামরিক অভিযানের মুখে সেই শাসনের পতন ঘটলেও হাজারো বিদেশি যোদ্ধা থেকে যায়। বাগদাদ জানিয়েছে সন্ত্রাসবাদ আইনে নিজস্ব বিচার ব্যবস্থায় অভিযুক্তদের বিচার করা হবে, তবে বিদেশি নাগরিকদের নিজ দেশে বিচার করাই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান বলে মনে করছে ইরাক। কেননা বন্দীদের দীর্ঘমেয়াদী আটক, বিচার ও পুনর্বাসন সবই আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। তবে প্রশ্ন হলো কত দ্রুত অন্য দেশগুলো তুরস্কের পথ অনুসরণ করবে। যুক্তরাষ্ট্রে ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত ও লেবার পার্টির প্রভাবশালী নেতা পিটার ম্যান্ডেলসনকে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে অ্যাপস্টিন কেলেঙ্কারির বিতর্কের মাত্রা নতুন করে বেড়েছে। এরই মধ্যে রাজপরিবার ও ব্রিটিশ রাজনীতিতেও চরম উত্তেজনা দেখা দিয়েছে। এপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে অপসারণ করা হয়। বলা হয় 2000-এর দশকের শুরুতে এপস্টেইনের কাছ থেকে প্রায় $75,000 তার অ্যাকাউন্টে গিয়েছিল। নথি প্রকাশের পর ম্যান্ডেলসনের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়। এর মধ্যেই স্থানীয় সময় সোমবার লন্ডনের ক্যামডেন থেকে পুলিশ ম্যান্ডেলসনকে আটক করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ভিডিওতে দেখা যায় পুলিশ তাকে হেফাজতে নেওয়ার সময় গাড়িতে তুলছে। অভিযোগে বলা হয়েছে তিনি সরকারি দপ্তরে অসদাচরণ করেছেন। ম্যান্ডেলসন চলতি মাসে লেবার পার্টি ও হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করেন। এই ঘটনার প্রভাব পড়েছে ব্রিটিশ রাজ পরিবারেও। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন ইস্যুতে একই অভিযোগে রাজা তৃতীয় চার্লসের ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু অল্প সময়ের জন্য আটকও হন। যুক্তরাষ্ট্রের শক্তিশালী তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এর মধ্যে প্রায় 5,700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে সহায়তার জন্য 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় 1 ফুটের বেশি তুষারে। সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। ঝড়ের তীব্রতায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কায় এবং সহায়তার জন্য নিউ ইয়র্কের লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি ও লোয়ার হাডসন ভ্যালিতে 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন রাজ্যের গভর্নর। কোথাও কোথাও 2 ফুট পর্যন্ত তুষারপাত ও ঘণ্টায় 70 মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরো অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ম্যাসাচুসেটসে জরুরি অবস্থা ঘোষণা করে অঙ্গরাজ্যের কর্মীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে বাণিজ্যিক যান চলাচল নিষিদ্ধ করা হয়, তবে জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে রাখা হয়েছে। নিউ জার্সি ও রোড আইল্যান্ডে গণপরিবহন সাময়িকভাবে স্থগিত রয়েছে। লং আইল্যান্ডেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সড়ক থেকে তুষার সরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জরুরি সেবা কর্মীরা। তুষারের তীব্রতায় ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ সদর দফতরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আনন্দ খুঁজে নিতে দেখা যায় অনেককে। তুষার জমে পুরো পার্ক সাদা বরফের চাদরে ঢেকে গেলেও থেমে থাকেনি মানুষের সমাগম। স্নোম্যান বানানো, স্নোবল নিয়ে খেলায় মেতে উঠতে দেখা যায় তাদের। তীব্র তুষারপাত উপেক্ষা করে কুকুর নিয়েও হাঁটতে আসেন কেউ কেউ।